বিয়ে করবে না বলে 5 বছর আগে বিয়ের দিন পালিয়ে যাওয়া লোকটার সাথেই আজ বিয়ে হলো হায়ার। ভাগ্য তাকে এই লোকের সাথে যে জুড়ে রেখেছিল সেটা হায়া খুনাক্করেও টের পায়নি। অতীতে ভরা আসরে প্রত্যাখ্যান করার মাধ্যমে লোকটি হায়াকে যেই অপমান করেছিল আজ তার চেয়েও দ্বিগুণ অপমানিত বোধ করল সে। সেদিন তো পুরো পরিবারকে নিজের পাশে পেয়েছিল, কিন্তু আজ কেউ নেই হায়ার পাশে। পুরো পৃথিবীতে নিজেকে একটা ছোট্ট বিন্দুর মতো সম্পূর্ণ একা লাগছে। মাথায় কারো স্নেহের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকায়, দেখতে পায় লোকটি আর কেউ না, তার মামা, যিনি কিনা কিছুক্ষণ আগে হায়ার শ্বশুরমশাই হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বাবাই আর ভাইদের পর তার ভালো লাগার একটি পুরুষ হলো এই মামা, হায়ার শ্বশুর, মানে আবরার মির্জা। হায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আম্মাজান, এখন তো যাওয়ার সময় হয়ে গেছে। কোনো ঠিকানায় নতুন পরিচয় নিয়ে যেতে আমি প্রস্তুত তো, নাকি আজ থাকবে? নিজের বাবার এমন বিটকেল মার্কা কথা শুনে আশিয়ানের চোখ কপালে উঠে যায়। বিয়ে করা বউকে নাকি রেখে যাবে আশিয়ান। কোশমিন কালেও এহেন কাজ করবে না আশিয়ান। লাগলে সে নিজেও থেকে যাবে তার বউয়ের সাথে। কত কাঠ খড় পুড়িয়ে সে এই বিয়ে করতে পেরেছে তা শুধু উপরওয়ালা, আশিয়ান আর তার বেস্ট ফ্রেন্ডই জানে। আশিয়ান নিজের অস্থিরতাকে নিজের মধ্যেই চেপে রেখে কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে বলে, আমি যেখানে যাব আমার বউ সেখানে যাবে। বউ ছাড়া আমি এক কদমও নড়ছি না, কথাটা বলে রাখলাম। আবরার চোখ গরম করে আশিয়ানের দিকে তাকায়। অসভ্য বাদর ছেলেটা 1 ঘন্টাও হয়নি বিয়ে করেছে, এরই মধ্যে বউয়ের জন্য পাগল হয়ে উঠেছে। এটা কি তার সন্তান? আবরারের তো মাঝে মধ্যে সন্দেহ হয় ছেলেটাকে নিয়ে। মনে হয় আশিয়ান জন্মানোর পর হসপিটালে কারোর সাথে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। আবরার রেগে চেবিয়ে চেবিয়ে বলে, তোমার কাছে কেউ মতামত জানতে চাই, দয়া করে ফালতু বকবক করা বন্ধ করো। এরই মধ্যে হানিয়া ভাই আর মেয়ের কাছে এগিয়ে আসে, নরম গলায় শুধায়, ভাই, ওরা দুইজন এই বাড়িতেই না হয় থাকুক, আজ কাল পরশু ও বাড়িতে যা। হানিয়া পুরো কথা শেষ করতে পারে না, এর আগেই হায়া বলে ওঠে, ভালো বাবাই, গাড়ি বের করতে বলো, আমি আজ এক্ষুনি বিদায় নিতে চাই এ বাড়ি থেকে। মেয়ের এমন কাটকাট গলায় বলা কথায় জাভিয়ান হানিয়া দুজনেই আহত হয়। কিন্তু তারা জানে তাদের থেকেও বেশি আহত যে তাদের মেয়ে হয়েছে এই বিয়ে করার মাধ্যমে। হায়ার ব্যক্তিত্বের সাথে আজকের এই ঘটনা কিছুতেই যায় না, কিন্তু তাদেরও তো কিছু করার ছিল না। একটা মেয়ের যদি দুবার বিয়ে ভেঙে যায়, এই সমাজ তো সেই মেয়েকে বাঁচতে দিবে না। জাভিয়ান এগিয়ে আসে মেয়েকে বোঝানোর জন্য, তখনই হায়া তড়াক করে বসা থেকে উঠে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে আশিয়ানও দাঁড়িয়ে যায়। আপাতত সে তার বউয়ের বাধ্যগত ভেড়া, থুকু, ব্যক্তিগত স্বামী। বউটা যে নিজের অজান্তেই আশিয়ানকে খুশি করে দিয়েছে। আবরারের সামনে সামনে এসে বলে, চলো ভালো বাবাই। কথাটা বলে নিজেই আগে আগে হাঁটা শুরু করে। তার পেছন পেছন বাকি সবাই আসতে থাকে। হায়ার বিয়ের অ্যারেঞ্জমেন্টটা শহরের এক নামি দামি হোটেলে করা হয়েছিল। হায়া হোটেল থেকে বের হয়ে এসে গাড়িতে বসবে, তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠে ডাক শোনা যায়। লোকটি বলে, পুতুল, আমার কাছ থেকে বিদায় নিবি না? হায়া দাঁড়িয়ে পড়ে, ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালে দেখতে পায় তার ছোট্ট দাভাইকে। 2 ভাইয়ের আদরের দুলালি সে। আজ এমন বাজেভাবে বিয়েটা হওয়ায় সে কারো থেকে বিদায় না নিয়ে চলে যাচ্ছিল হায়া, কিন্তু এখন সে কিছুতেই আর মুখ ফিরিয়ে চলে যেতে পারবে না। হায়া এগিয়ে এসে তার ছোট দাভাই জাহিয়ানকে জড়িয়ে ধরে। জাইনও বোনকে আগলে নেয় পরম মমতায়। ভাইকে জড়িয়ে ধরে হায়া নিজেকে কন্ট্রোল করতে পারে না। ভাইয়ের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। জাইনের চোখেও অল্প বিস্তর অশ্রুদের আগমন ঘটেছে, কিন্তু পুরুষ মানুষ বলে শব্দ করে কাঁদতে পারছে না। কন্যা বিদায় 4টেখানি কথা না। জন্ম হলো এক ঘরে, জীবনের অর্ধেক সময় সেই ঘরে কাটিয়ে দিয়ে হুট করে অন্য ঘরে চলে যাওয়ার এই রীতি বহুদিনের পুরনো। সকলের চোখে অশ্রুদের আনাগোনা চলছে। আশিয়ান করুণ চোখে হায়ার দিকে তাকিয়ে আছে। জাভিয়ান আর হানিয়া এগিয়ে আসে। জাভিয়ান মেয়ের মাথায় হাত রেখে ডেকে উঠলে হায়া রাগটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে বাবার বুকে আছড়ে পড়ে। বাবার কাছে এসে যেন তার কান্নার বেগ আরও বেড়ে গিয়েছে।
হায়া তার বাবাকে ভীষণ ভালোবাসে, এতটা ভালোবাসে সে আর কাউকে বাসে না। জাভিয়ানও মেয়ে অন্তঃপ্রাণ। মাকেও কিছুক্ষণ জড়িয়ে ধরে বিদায় নেয় হায়া তার কাছ থেকে। পর্যায়ক্রমে দাদু আর ছোট দাদি মার থেকেও বিদায় নিয়ে নেয় হায়া। সকলে নিজেদের চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে। রাত বাড়তে থাকায় আবরার তাদের যাওয়ার জন্য তাড়া দেয়। জাভিয়ান হায়ার হাতটা আশিয়ানের হাতে তুলে দিয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে ধরা গলায় বলে, তুমি তো জানোই আমার মেয়ে কতটা শখের। আমার শখকে আজ তোমার হাতে তুলে দিচ্ছি বহু আশা নিয়ে। অতীতের কথা ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন শুরু করো। ভাগ্য সবাইকে দিতে বা সুযোগ দেয় না, কিন্তু আমি আর তুমি সেই সুযোগটা পেয়েছি আর পাচ্ছ। তুমি বুদ্ধিমান ছেলে, সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয় জানো আশা করি। আশিয়ান হায়ার হাতটা শক্ত করে ধরে জাভিয়ানকে ভরসা দিয়ে বলে, আশা ভঙ্গ করব না, কথা দিলাম। শেষবার ভরসা করে দেখতে পারো বাবাই। জাভিয়ান মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে কিছুটা পেছনে চলে যায়। হায়া গাড়িতে ওঠার আগে শেষবারের মতো পেছনে ফিরে অভিমানী কণ্ঠে বলে, নিজেকে আজ সবচেয়ে বড় বোঝা মনে হচ্ছে। দুইবার একই কাজ করা হলো, অথচ আমার থেকে জিজ্ঞেসটা পর্যন্ত করা হয়নি। অনুমতি তো দূরের কথা, এবার তো একেবারে ধরে বেঁধে বিয়েই দিয়ে দিলে। বড় দাবাই থাকলে এমনটা কখনোই হতে দিত না। কথাটা বলে হায়া গাড়িতে উঠে বসে। জাহান বোনের বিয়েতে উপস্থিত ছিল না। হঠাৎই হসপিটালে একটা এমার্জেন্সি এসে পড়ায় সেই যে সকালে বাসা থেকে বের হয়েছে এখনও আসেনি। আশিয়ান জাইনের সাথে একবার ম্যানলি হাগ করে সেও গাড়িতে চড়ে যায়। আবরার তাদের পেছনের গাড়িতে স্ত্রী সহ উঠে বসে। মিনিট খানিকের মধ্যে দুটো গাড়ি রওনা হয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ছাড়ার সাথে সাথে হানিয়া প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লে জাভিয়ান তাকে নিজের সাথে আগলে নেয়। হায়া গাড়ির সাইড মিররে মায়ের কান্না দেখতে পায়। তার ভেতর থেকেও কান্নারা ঠেলে বের হয়ে আসতে চাইছে, কিন্তু হায়া দাঁতে দাঁত চেপে নিজের কান্না সংবরণ করছে। তাদের গাড়ি আস্তে আস্তে কমিউনিটি সেন্টারের বাহিরে এসে মেইন রোডে উঠে আসে। কঠিনভাবে আসা কান্নাকে আটকানোর কারণে হায়া এখন ফুপাচ্ছে। তার ফুপানোর আওয়াজ আশিয়ানও শুনতে পায়। সে ঘাড় ঘুরিয়ে হায়ার দিকে তাকালে দেখতে পায় হায়া গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে ফুপাচ্ছে। গাড়ির ভেতরে জ্বলতে থাকা হালকা লাইটের আলোয় আশিয়ান খুব ভালো করেই দেখতে পায় হায়ার টকটকে লাল হয়ে যাওয়া নাকটাকে। এই মেয়ে যে তার বাপ ভাইয়ের ননির পুতুল সেটা সে ভালো করেই জানে। এতদিন বাপ ভাই তাকে তুলু তুলু করে রেখেছিল, এখন তার পালা। বহুত কাঁদিয়েছে, আর না, এবার ভালোবাসার পালা। তার এখন আফসোস হচ্ছে সেই ভুলটা না করলে এতদিনে এই ননির পুতুল তাকে একটা ননির পুতুল গিফট করে আরেকটা প্রসেসিং থাকতো হয়তো। আশিয়ান ড্রাইভারকে গাড়ির লাইট অফ করে দিতে বলে। লাইট অফ করা হলে আশিয়ান এগিয়ে আসে হায়ার কাছে, হাত বাড়িয়ে তাকে আগলে নিতে চায় নিজের পক্ষে। হঠাৎই হাতে কারো স্পর্শে হায়া হকচকিয়ে গিয়ে চোখ খুলে তাকালে আশিয়ানকে দেখতে পায়। হুট করে প্রচণ্ড রাগ তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আশিয়ানের বাড়ন্ত হাতটা এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে দাঁত কিরমিরিয়ে বলে, দূরে থাকুন। হায়ার এহেন কাজে আশিয়ানের পুরুষালী এগোতে লাগে। সুন্দর করে বললেই তো হতো, তা না করে এমন দুর্ব্যবহার করার কি ছিল? আশিয়ার নিজের এগো বজায় রাখতে হায়ার আর একটু কাছে এসে খপ করে তার কোমর চেপে ধরে নিজের কোলের উপর বসিয়ে নেয়। তারপর হায়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। হায়া নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করলে আশিয়ান তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হিসিয়ে বলে, সামনে ড্রাইভার আছে, তাই বেশি নড়াচড়া করো না শোনো, পরে আমি কিছু করলে তোমাকে লজ্জা পেতে হবে কিন্তু। আশিয়ান কি মিন করে কথাটা বলেছে হায়ার তা বুঝতে বাকি থাকে না। কথাটা বুঝতে পেরে রাগে তার গা পিত্তি জ্বলে ওঠে। আশিয়ানের বাহু থেকে এত সহজে ছাড়া পাবে না সে, এটা বুঝতে পেরে হায়ার সব শক্তি দিয়ে ধপ করে এক কিল লাগায় আশিয়ানের বুকে। আকস্মিক এমন হামলা আশিয়ান স্তব্ধ হয়ে যায়। ব্যথায় বুকটা অবশ হয়ে আসছে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রেখে ঠেলে বের নিয়ে আসতে চাওয়া আর্তনাদকে প্রতিহত করার জন্য হায়া কিল মেরেও শান্ত হয় না। হায়ার মাথা চেপে রাখা আশিয়ানের হাতটা হালকা ঢিলে হয়ে আসলে হায়া নিজের মুখ এগিয়ে আশিয়ানের কাঁধে
করচ করে একটা কামড় দিয়ে ধরে রাখে। নিজের সব রাগ অপমান যেন এই কামড়ের মাধ্যমে উসুল করে নিতে চাচ্ছে। আশিয়ান চোখ মুখ খিচে রেখে সদ্য বিয়ে করা বউয়ের এই ভালোবাসাহীন আদর নিচ্ছে। নিজের মনের কিছুটা ক্ষোভ মিটিয়ে হায়া আশিয়ানের কাঁধ থেকে নিজের দন্ত সরিয়ে আনে। হুট করেই সে আশিয়ানের কাঁধে মুখ গুজে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, কেন আবার ফিরে এসেছেন আমায় কাঁদানোর জন্য? একবার কাঁদিয়ে অপমান করে মনের খারিশ মেটেনি। চলে যান আপনি আমার জীবন থেকে। আমার জীবনের জন্য অভিশাপ আপনি। আজ আশিয়ান হায়ার অনাকাঙ্ক্ষিত বাসর রাত। একটু ভুল বললাম, বাসর রাতটা হায়ার জন্য কাঙ্ক্ষিত হলেও আশিয়ানের জন্য অনাকাঙ্ক্ষিত। একটু কনফিউজড হয়ে গেলেন তো দুজনের এই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কথা শুনে? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করছি। আজ হায়ার বিয়ে হওয়ার কথা ছিল তার বাবার বিজনেস পার্টনারের ছেলে ও তার বড় দা ভাইয়ের বন্ধু ফারাবির সাথে। 1 বছর আগে হায়াকে একটি ফ্যামিলি পার্টিতে দেখে ফারাবি হায়ার প্রেমে পড়ে যায়। তার বাবার সাথে জাভিয়ানের বিজনেস রিলেটেড সম্পর্ক থাকায় ফারাবি যখন তার বাবা মাকে নিয়ে হায়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তখন বিয়ের কথা এগোতে বেশি সময় লাগে না। ছেলে হিসেবে ফারাবিকে চোখ বন্ধ করে 10-এ 10 দেওয়া যায়। সেই ফারাবি আজ এত বড় একটা কাজ করলো, বিয়ে করতে আসলো না হায়াকে। ভরা বিয়ের আসরে আবারও অপমানিত হতে হলো হায়াকে। শুনতে হলো অপয়া চরিত্রহীন অপবাদগুলো। সুন্দর পরিপাটি একটা রুমের বেডে বসে আছে হায়া। রুমটা তার ভীষণ অপছন্দের ব্যক্তিটির। বর্তমানে আশিয়ানের রুমে অবস্থান করছে হায়া। পা দুটো ভাঁজ করে তার উপর হাত রেখে বসে আছে এই অপরূপ নববধূটি। অপেক্ষা করছে তার অনাকাঙ্ক্ষিত বরটির। হায়ার অপেক্ষার পালা বাড়িয়ে দিয়ে রাত 12টায়ও যখন আশিয়ান আসলো না, তখন হায়া বসা থেকে উঠে দাঁড়ায়। পাক্কা 2 ঘন্টা একইভাবে বসে থাকতে থাকতে কোমর লেগে এসেছে। ভারী বিয়ের বেনারসিটা 2 হাত দিয়ে উঁচু করে ধরে গুটিসুটি পায়ে হেঁটে চলে আসে আশিয়ানের রুমের লাগোয়া বেলকনিতে। সেখানে রাখা কাউচে বসে পড়ে। বিশাল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে আজ থেকে 5 বছর আগের কথা, যখন কিনা হায়া ছিল আর 5টা চঞ্চল হরিণীর মতো দুরন্ত, বরং তাদের থেকেও একটু বেশি দুষ্টু প্রাণবন্ত। 5 বছর আগের কিছু ঘটনার কারণে আজ এই নিষ্প্রভ নির্জীব শান্ত হায়ার জন্ম। কি হয়েছিল 5 বছর আগে জানতে চান? তাহলে চলুন শুনে আসা যাক সেই ঘটনাগুলো। অতীত। তালুকদার বাড়ি আর মির্জা বাড়ির একমাত্র কন্যা ও সর্বকনিষ্ঠ সন্তান হলো হায়া। সেই হিসেবে জন্মের পর থেকেই তাকে এক প্রকার মাথায় রেখে বড় করা হয়েছে। কিছু চাওয়ার আগেই তার বাবা আর ভাইরা তার সামনে এনে হাজির করেছে। নানা বাড়িরও আদরের দুলালি সে। তার এত আদর যত্ন মেনে নিতে পারেনি এই 2 বংশের জ্যৈষ্ঠ সন্তান আশিয়ান। সে ছোট থেকেই সকলের প্রায়োরিটি লিস্টের উপরে থেকেছে, যার কারণে হায়া হওয়ার পর আস্তে আস্তে যখন তার আদরের সামান্য ভাগ পড়তে শুরু করলো, তখন সে সেটা মেনে নিতে পারল না। তার অপর 2 ভাই জাহান জাইন হওয়ার পরও তার আদর আগের মতোই ছিল, কিন্তু হায়া যেহেতু 2 পরিবারের কনিষ্ঠ সন্তান ছিল, তাই সকলে তাকে একটু বেশি ভালোবাসতো আর আদর করত। তাছাড়া হায়া ছিল চঞ্চল হরিণী, একদম তার মায়ের মতো। যেই তাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিত, হায়া তার কোলেই ঝাঁপ মেরে চলে যেত। রূপেও মাশাআল্লাহ নজরকাড়া সুন্দরী সে। সকলের আদরের হওয়ায় সে একটু বেশি জেদি হিসেবে বড় হয়ে উঠেছিল। যা তার চাই সেটা তার সামনে এনে যতক্ষণ না পর্যন্ত হাজির করা হয়েছে সে কিচ্ছুটি মুখে তুলত না। এমনিতে হায়া অহেতুক জেদ না ধরলেও তার যখন 7 বছর, তখন আশিয়ানের একটা প্রিয় জিনিস জেদের বশে নষ্ট করে ফেলায় আশিয়ানের চোখে সে আরও খারাপ হয়ে গিয়েছিল। হায়ার তখন 7 বছর আর আশিয়ান 16 বছরের কিশোর। একদিন হায়ারা মির্জা বাড়িতে বেড়াতে গেলে হায়া তার ভাই জাহান জাইনের সাথে খেলতে খেলতে আশিয়ানের রুমে চলে আসে।
হায়ার তখন নজরে পড়ে আশিয়ানের পড়ার টেবিলের কলমদানির মধ্যে রাখা সুন্দর একটা কলমের দিকে। সে কলমটা হাতে নিয়ে আশিয়ানের খাতায় দাগাদাগি শুরু করে দেয়। আশিয়ান কোচিং থেকে ফিরে এসে এটা দেখলে প্রচণ্ড রেগে যায়। এমনিতেই সে হায়াকে দেখতে পারতো না, তার উপর তার ফেভারিট কলম দিয়ে তার খাতায় দাগিয়ে লণ্ডভণ্ড করে ফেলেছে। আশিয়ান রেগে তাকে বকাবকি করে। ছোট্ট হায়ারও এত বকা খেয়ে প্রচণ্ড রাগ হয়। সে দৌড়ে আশিয়ানের রুমের বেলকনিতে গিয়ে হাতের কলমটা ছুঁড়ে মারে বাহিরে রাস্তায়। আশিয়ান নিচে গিয়ে কলমটা নেওয়ার আগেই একটা গাড়ি কলমটার উপর দিয়ে চলে যায়। ফলস্বরূপ কলমটা ভেঙে যায়। আশিয়ান সেদিন ভীষণ কষ্ট পায়। কলমটা তার ফেভারিট টিচার তাদের স্কুল থেকে বিদায় নেওয়ার আগে স্পেশালি তাকে দিয়েছিল। ওই টিচারটার ক্যান্সার হওয়ায় তাদের স্কুল ছাড়ার কিছুদিন পরেই মারা যান। পছন্দের শিক্ষকের শেষ স্মৃতি হিসেবে আশিয়ান কলমটাকে বেশ যত্ন করেই রাখত। সেটাই কিনা হায়া নষ্ট করে ফেলেছিল। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আশিয়ান সেই দিন প্রথমবারের মতো তার ভাই বোনদের মধ্যে হায়ার গায়ে হাত তুলেছিল। বেশি না, তার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরেছিল আশিয়ান। তারপর তাকে রুম থেকে বের করে দিয়েছিল। হায়া কাঁদতে কাঁদতে বাড়ির সকলকে জানায় আশিয়ান তাকে মেরেছে, কিন্তু কেন মেরেছে সেটা আর বলে না। হায়াকে মারার কথা শুনে আবরার আর স্পর্শ প্রচণ্ড রেগে যায়। ছোট বড় সকলের সামনে সেদিন আবরার আশিয়ানকে প্রচণ্ড বকাঝকা করে। হায়ার কাছে সরিও চাওয়ায়। আশিয়ান পুরোটার সময় একটা টু শব্দ করেনি। হানিয়া তো জানে তার কন্যা কি করতে পারে, তাই সে আশিয়ানকে আলাদা করে হায়াকে মারার কারণ জিজ্ঞেস করে। আশিয়ান তখনও কিছুই বলে না। তারপর বাসায় এসে হায়াকে চেপে ধরলে হায়া সরল মনে মাকে সব বলে দেয়। ব্যাস এই দফা হানিয়াও রেগে হায়াকে একটা থাপ্পড় মারে। জাভিয়ান কিছু বলতে আসলে তাকেও ধমকে বসিয়ে রাখে। সন্তানদের ভালোবাসা ভালো, কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছুই ভালো না। হানিয়া সেদিন বলে ঘোষণা করে, যতদিন না হায়া বুঝদার হচ্ছে ততদিন পর্যন্ত সে আর মির্জা বাড়িতে যাবে না। মির্জা বাড়ির লোকেরা হানিয়ার কথায় আপত্তি জানালেও হানিয়া তার সিদ্ধান্তে অটল ছিল। তার বেশ কয়েক বছর হায়া তার নানু বাড়িতে যায়নি। মির্জা বাড়ির লোকেরা এসে তার সাথে দেখা করে গেলেও প্রায় 5-6 বছর হায়া আশিয়ানের সামনে পর্যন্ত যায়নি। কথা তো দূরের কথা, হায়ার যখন 16 বছর বয়স সে অনুমতি পায় নানু বাড়ি আসার, তখনও পেত না যদি না শয্যাশায়ী মির্জা নাতনিকে দেখার আবদার না করতেন। হায়া বাবা মা আর ভাইদের সাথে দীর্ঘ 9 বছর পর নানু বাড়িতে পা দিয়ে শুরুতেই সম্মুখীন হতে হয়েছিল আশিয়ানের সাথে। ঘটনাটা এমন হয়েছিল যে হায়াদের গাড়ি মির্জা বাড়িতে এসে থামলে তারা 4 জনই নেমে পড়ে গাড়ি থেকে। জাভিয়ান চলে যায় গাড়ি পার্ক করতে, তো হানিয়া ছেলে মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়ালে হায়া বলে ওঠে সে তার বাবার সাথে যাবে। হানিয়া মানা করে না। তাদের সকলেরই জানা হায়া তার বাবার জন্য কতটা পাগল। হানিয়া ছেলেদের নিয়ে বাসার ভেতর চলে যায় আর হায়া বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তার বাবার ফেরার। জাভিয়ানের একটা কল আসায় সে গাড়িতে বসে কথা বলতে থাকে আর হায়া বাবার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে হাঁটতে হাঁটতে আশিয়ানদের বাগানে এসে পড়ে। আশিয়ান তার রুমের বেলকনি থেকে দেখে একজন অপরিচিত মেয়ে তার বাগানে প্রবেশ করেছে। ফুল গাছগুলো ঘুরে ঘুরে দেখছে। আশিয়ানের শখ হলো বাগান করা। রং বেরঙের ফুল দ্বারা যখন বাগানটা সুরভিত হয়ে থাকে তখন সেখান থেকে নজর সরানো দায় হয়ে পড়ে যে কারো। আমাদের শখের জিনিসে কেউ আঘাত করলে বা নষ্ট করে দিতে চাইলে আমাদের সকলেরই খারাপ লাগে। আশিয়ান আবার একটু বেশি পজিটিভ তার শখের জিনিসের প্রতি। আশিয়ান দেখতে পায় মেয়েটা আনমনে ফুল গাছগুলো দেখতে দেখতে নিচের কয়েকটা গাছ পাড়িয়ে হালুয়া বানিয়ে দিয়েছে। আশিয়ান রেগে মেগে হনহনিয়ে সেখানে এসে উপস্থিত হয়। হায়া তখন ফুলগুলো নিজের কোমল হাত দিয়ে ছুঁয়ে দিতে ব্যস্ত। আশিয়ান এসেই গগন বিদারী এক ধমক দেয় হায়াকে। হায়া ভয়ে কেঁপে ওঠে তার এমন ধমকে। এই অভদ্র মেয়ে, কে তুমি? আর আমার বাগানে ঢোকার সাহস পেলে কিভাবে? হায়া ভয়ে ভয়ে পেছনে ফিরে আশিয়ানের দিকে তাকায়। সুদর্শন আশিয়ানকে দেখে হায়া কয়েক পলকের জন্য নিজের পলক ফেলতে ভুলে যায়। আশিয়ানেরও কি জানি হলো, হায়ার ভীতু মুখটা দেখে তার বাড়ন্ত রাগটা কিছুটা পড়ে যায়। দুই একে অপরের দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। চ্যাম্প, হ্যাঁ
তোমরা দুজন এখানে কি করছো? জাভিয়ানের কথায় তাদের দুজনের ধ্যান ভঙ্গ হয়। আসিয়ান জাভিয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করে, বড় বাবাই দেখো, এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকে আমার বাগান নষ্ট করে দিচ্ছে। জাভিয়ান মেয়ের দিকে তাকিয়ে দেখে আসলেই তার মেয়ে আসিয়ানের কয়েকটা গাছ পাড়িয়ে নষ্ট করে দিয়েছে। জাভিয়ানের তো জিভে কামড়। এতগুলো বছর পর হায়া এ বাড়িতে আসলো, আর এসেই কিনা আসিয়ানের শখের জিনিস নষ্ট করে ফেললো। জাভিয়ান হায়াকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। মেয়ের এক হাত ধরে রেখে আসিয়ানকে উদ্দেশ্য করে বলে, চ্যাম, তুমি ওকে চিনতে পারোনি? আসিয়ান হায়ার দিকে আরেকবার তাকায়, কিছুটা চেনা চেনা লাগছে। হায়ার থেকে চোখ সরিয়ে এসে জাভিয়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকায়। জাভিয়ান তার তাকানোর মানে বুঝতে পেরে বলে, আরে চ্যাম, ও আমাদের হায়া। জাভিয়ানের মুখ থেকে হায়ার নাম শুনে আসিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। মেয়েটাকে সে চিনতে পারেনি, কারণ হায়ার সাথে তার বেশ কয়েক বছর পর দেখা হলো। মেয়েটা এসেই তার জিনিস নষ্ট করা শুরু করে দিয়েছে। অসহ্যকর একটা। আসিয়ান ভাবলেশীনভাবে বলে। ও, জাভিয়ান হায়াকে বলে, আম্মা জান, ভাইয়ার সাথে কথা হয়েছে তোমার? এসেই তো ভাইয়ার শখের জিনিস নষ্ট করে দিলে, সরি বলো। হায়া মাথা নিচু করে মিনমিনিয়ে বলে, সরি ভাইয়া। আসিয়ান গম্ভীর গলায় বলে, বাবাই তোমরা ভেতরে যাও, আমার ভার্সিটিতে কিছু কাজ এসে পড়ায় আমার যেতে হচ্ছে। চেষ্টা করবো একসাথে লাঞ্চ করার। এখন আসছে। ওকে চ্যাম। তারপর জাভিয়ানের দিকে তাকিয়ে বলে। আসিয়ান আর জাভিয়ান একটা হাঁক করে। আসিয়ান জাভিয়ানকে জড়িয়ে ধরা অবস্থায় আর চোখে হায়ার দিকে তাকায়। তারপর তাকে ছেড়ে দিয়ে চলে যায় নিজের ভার্সিটির উদ্দেশ্যে। আর জাভিয়ান হায়া এসে পড়ে বাসায়। তার পরের দিনগুলো ভালোই কাটছিল। হায়া তখন মাঝে মধ্যেই মির্জাবাড়ি যায়, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এসে পড়তো। এভাবে কেটে যায় 6 মাস। হায়া সবসময় চেষ্টা করতো আসিয়ানের সামনে যাতে না পড়া লাগে তার, কিন্তু ভাগ্য যে তার জন্য ভিন্ন কিছু নির্ধারণ করে রেখেছিল। একদিন মিস্টার মির্জা তালুকদার বাড়ির সকলকে মির্জা বাড়িতে ডাকে। অসুস্থ মির্জা সাহেবের কথা কেউ অমান্য করতে পারে না। দুপুরে সকলে একসাথে লাঞ্চ করার পর সবাই যখন ড্রয়িং রুমে একত্র হয় মির্জা সাহেবের জরুরি তলব শোনার জন্য, তখন সে এমন একটা কথা বলে যেটা শুনে উপস্থিত সকলের হুঁশ উড়ে যাওয়ার জোগাড় হয়। মিস্টার মির্জা আর মিসেস মির্জা ঠিক করেছেন হায়া আর আসিয়ানের বিয়ে দিবে, এবং এটাই তাদের জীবন দশায় শেষ ইচ্ছা। সকলের মাথায় হাত। মির্জা দম্পতি সকলকে বেশ ভালো করেই বোঝায় এই বিয়ের ইতিবাচক দিকগুলো। সকলে ভেবে দেখে সম্পর্কটা নিজেদের মধ্যে হলে ভালোই হয়। আদরের মেয়েকে পরের ঘরে পাঠানোর মতো দুঃখ সহ্য করা লাগলো না। আবার এই বৃদ্ধ দম্পতির শেষ ইচ্ছাও পূরণ হলো। জাভিয়ান তার এতটুকু মেয়েকে এখনই বিয়ে দিতে অসম্মতি জানালে মিস্টার মির্জা বলেন, মেয়েকে আমরা এখনই তোমাদের থেকে আলাদা করব না জাভিয়ান। আমরাও মেয়ের বাবা মা ছিলাম, আমরা জানি কন্যা বিদায় কতটা কষ্টের। আর আসিয়া নিজেও তো এখনো স্টুডেন্ট, কোনো ইনকাম সোর্স নেই তার যেটা দিয়ে বউকে পালবে। আমরা না হয় এখন তাদের আকরটা করে রাখলাম, হায়া বড় হোক আরেকটু, আর আসিয়ানও স্বাবলম্বী হোক, তারপর না হয় বড় একটা অনুষ্ঠান করে মেয়ে আমাদের ঘরে নিয়ে আসলাম। আবরার আর স্পর্শের কোনো আপত্তি থাকে না এই বিয়েতে। তারা ভীষণ খুশির সহিত বিষয়টা মেনে নেয়। জাভিয়ান একটু দোনামোনা করলেও পরবর্তীতে তাকে আর একটু বোঝানো হলে সেও মেনে যায়। বড়রা সকলেই রাজি এই বিয়েতে, কিন্তু যাদের বিয়ে তাদের থেকেই কোনো মতামত নেওয়া হয় না। সকলের সম্মতি দেখে আসিয়ান আর বসে থাকতে পারে না, তড়াক করে বসে থেকে দাঁড়িয়ে যায়। শান্ত অথচ কঠোর গলায় বলে, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। বর্তমান আসিয়ান রুমে আসার সুযোগ পায় রাত 1টায়। একটা জরুরি কাজে এসে পড়ায় বউকে বাসায় নামিয়ে দিয়েই তাকে বাইরে ছুটতে হয়েছিল। কাজ শেষ করে মাত্রই বাসায় আসলো। রুমে ঢুকে বেড খালি দেখতে পেয়ে বুকটা ধুক করে ওঠে। বেড থেকে চোখ সরিয়ে ওয়াশরুমের দিকে তাকালে দেখতে পায় ওয়াশরুমের লাইটও অফ। তাহলে তার ননির পুতুল গেল কোথায়? পালিয়ে যায়নি তো আবার? কথাটা মনে হতেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। হায়াকে ঘরের বাইরে খুঁজতে যাওয়ার আগে কি মনে করে বেলকনিতে যায় চেক করতে। হায়াকে বেলকনির কাউচে একপাশ হয়ে ঘুমিয়ে থাকতে দেখে আসিয়ান অস্থির হৃদয় শান্ত হয়ে আসে। এক অদ্ভুত ভালো লাগা তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। চোখ জোড়ায় শীতলতা নেমে আসে। বেলকনির দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে প্রেমময় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার ননির পুতুলের দিকে, যাকে ছোটবেলা থেকে দেখতে পারতো না, সেই কিনা আজ আসিয়ানের ঘরণী।
তার চক্ষু শীতলকারী নারী। কথাগুলো ভাবতেই আলাদা রকমের শান্তি পাচ্ছে আশিয়ান। রাত গভীর হচ্ছে দেখে আশিয়ান এগিয়ে এসে আলতো হাতে হায়াকে কোলে তুলে নেয়। তারপর ধীর পায়ে তাকে নিয়ে রুমে এসে পড়ে। যেই না সে হায়াকে বেডে শোয়াবে তখনই হায়া ফট করে চোখ মেলে তাকায়। ঘুম ভাঙার পর হঠাৎই নিজের এত কাছে আশিয়ানকে দেখে হায়া ভয় পেয়ে আরেকটা গগনবিদারী চিৎকার দেয়। আশিয়ান থতমত খেয়ে হায়াকে ছেড়ে দিলে হায়া ধপ করে বেডে গিয়ে পড়ে। হুট করে এভাবে ধপ করে পড়ে যাওয়ায় কোমরে হালকা চোট পায় হায়া। কোমরে হাত চেপে আর্তনাদ করে বলে, বাবা গো। আশিয়ান নিজেও নিজের এমন হক চকিয়ে যায়। সে হায়ার দিকে ঝুঁকে সে অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছে সোনা? ব্যাস। হায়ার রাগকে আর থামাইকে। হায়া আশিয়ানের পাঞ্জাবির কলার খামচে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। তারপর রাগে হিসিয়ে বলে, না, মজা পেয়েছি, ওয়ান্স মোর প্লিজ জামাই। হায়ার বড় বড় চোখ করে তাকানো আর কিরমিরিয়ে বলা কথাগুলো দ্বারা আশিয়ান বেশ ভালো করেই বুঝতে পারে বেশ ভালোই রেগে গিয়েছে তার নববধূ। অসহায় গলায় বলে, আই এম সরি বউ, আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পেয়ে যাবে। আমার বেলায় শুধু আপনি অবুঝ, কিন্তু কি করলে আমি কষ্ট পাবো বা কিসে ব্যথা পাবো সেটা খুব ভালোভাবেই বুঝেন, সেই আমার জন্মের পর থেকেই। কথাটা বলে হায়া আশিয়ানের পাঞ্জাবির কলার ছেড়ে দেয়। তারপর সেই অবস্থায় শুয়ে চোখে হাত রেখে কাঁদতে থাকে। পাপার কথা মনে পড়ছে তার ভীষণ। হায়াকে কাঁদতে দেখে আশিয়ান বিচলিত হয়ে যায়। হায়ার চোখের উপর থেকে হাত সরিয়ে দিয়ে তার দুগালে হাত রেখে অস্থির হয়ে বলে, আমি সরি না বউ, কেঁদো না, দেখি কোথায় ব্যথা পেয়েছো, দেখো আমায়। আশিয়ান হায়ার কোমরে রাখা হাতটা সরিয়ে দিয়ে বলে, এখানে ব্যথা পেয়েছো? ওয়েট, আমি তোমার ওষুধ লাগিয়ে দিচ্ছি, এখনই চলে যাবে। কথাটা বলে হন্তদন্ত হয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ফার্স্ট এড বক্স থেকে ব্যথার স্প্রেটা নিয়ে দৌড়ে আবার হায়ার কাছে আসে। স্প্রেটা কয়েকবার স্প্রে করে দেয় কোমরে। কাজটা শেষ করে যেই না সেখান থেকে সরে আসতে যাবে তখনই শুনতে পায় কে জানি তাদের রুমের দরজায় নক করছে। আশিয়ান চপল পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে দিলে দেখতে পায় তার মা বাবা দাঁড়িয়ে আছে। আশিয়ান লক্ষ্য করে আবরারের হাতে একটা স্কেল আর মুখটা কেমন রাগি রাগি। স্কেলটা দেখে আশিয়ান একটা শুকনো ঢোক গেলে, তারপর মুখটা স্বাভাবিক করে বলে, আম্মু, বাবা, তোমরা এত রাতে আমার ঘরে কি? স্পর্শ বিচলিত হয়ে বলে, একটু আগে শুনলাম হায়ারের চিৎকার শুনলাম। হ্যাঁ রে আশু, তুই কি ওকে মেরেছিস আবার? মায়ের কথা শুনে আশিয়ান হকচকিয়ে যায়। আশিয়ানের ঘাড়ে কয়টা মাথা যে এই ননির পুতুল বউটাকে মারবে। যেই না ননির পুতুল বিয়ে করে এনেছে সে, বাপের বাড়ি ছাড়ার পর থেকে তাকে একের পর এক প্যারা দিয়েই আসছে। তার উপর যদি মারে তাহলে তো আশিয়ান শেষ। আশিয়ান গম্ভীর গলায় বলে, না আম্মু, মারবো কেন শুধু শুধু ওকে? এবার আবরার মুখ খোলে, খানিকটা ধমকের সুরে বলে, তাহলে চিৎকারের আওয়াজ পেলাম কেন? আশিয়ানের বলতে মন চাইল, হায় রে বোকা আম্মু আর বাবা, আজকে বাসর রাত, আর বাসর রাতে চিৎকার আওয়াজ শোনা কি স্বাভাবিক বিষয় না? মেহাত হায়া ব্যথা পেয়ে চিৎকার করেছিল বলে দরজাটা খুলতে পেরেছিলাম। যদি এটা সুখের চিৎকার হতো তাহলে কি দরজা খুলে জবাব দিয়ে করতে পারতাম? মনের কথা মনেই চেপে আশিয়ান মুখে বলে, আসলে একটা তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করছিল। স্পর্শ রুমে উকি দিয়ে দেখে হায়া পা ঝুলিয়ে শুয়ে আছে। মাঝে মধ্যে শরীরটা অল্প বিস্তর কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা কি তাহলে কাঁদছে? স্পর্শ আশিয়ানকে প্রশ্ন করে, হায়ার এমনভাবে শুয়ে আছে কেন, আর কাঁপছেই বা কেন? আশিয়ানের মন চাইলেও কচু গাছের সাথে নিজেকে ফাঁসে দিতে। এখন যদি তার বাবা মা রুমে ঢুকে জানতে পারে তার বউকে নিজের অজান্তে সে কাঁদিয়েছে, তাহলে সে 100% শিওর কালকেই তাদের তালাক করিয়ে দেবে তার সম্মানীয় বাবা। কি বলবে, কি বলে তাদের বিদায় করবে? কথাগুলো ভাবতে ভাবতেই তার হাতে ব্যথা অনুভব হয়। ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরলে সে বুঝতে পারে তার বাবা নিজের হাতের ওই স্কেল দিয়ে তাকে মেরেছে। আশিয়ান ব্যথা জায়গাটা ডলতে ডলতে বলে, বাবা, এটা কি হলো? তুমি আমায় আমার এত স্পেশাল একটা দিনেও মারলে? আবরার রেগে মেগে বলে, মারবো নাকি তোমায় চুমু দেবো? আসো তাহলে চুমু দেই। আশিয়ান 2 কদম পিছিয়ে গিয়ে বলে, বাবা হিসেবে তুমি আমায় চুমু দিতেই পারো, কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমায় চুমু দেওয়ার জন্য আলাদা মানুষ এসে পড়েছে। আপাতত তুমি এই চুমু দেওয়ার দায়িত্বটা তার উপরে ছেড়ে দিলে ভালো হবে। আর একজন অধিকার হস্তক্ষেপ করা ঠিক না কিন্তু বাবা। আবরার আর স্পর্শ আশিয়ানের এমন ঠোঁট কাটা কথা শুনে লজ্জার সাগরে পড়ে। স্পর্শ তড়িঘড়ি করে বলে, নিচ থেকে কিসের যেন একটা আওয়াজ পেলাম। আশুর বাবা,
দেখে আসছি কিসের আওয়াজ হলো। কথাটা বলে ভদ্র মহিলা হনহনিয়ে সেখান থেকে চলে যায়। আবরার রাগে দাঁত কিরমিরিয়ে বলে, তোমার মতো অসভ্য ছেলে আমি আমার জীবনে খুব কম দেখেছি। সময় থাকতে শুধরে যাও, তাহলে নাতি নাতনিদের শাসন করার বয়সে তোমায় শাসন করতে আমি বাধ্য হব। কথাটা বলে সেও চলে যায় সেখান থেকে। আসিয়ান দরজা আটকাতে আটকাতে মনে মনে একটা ভেঙচি কেটে বলে, নাতি নাতনিদের রান্নার প্রসেসিং শুরু করতে দিচ্ছে না। পুত্রবধূ সামান্য চিৎকারের আওয়াজ শুনে দরজা এসে হামলা করছে। সে আবার নাতি নাতনিদের শাসন করার স্বপ্ন দেখে। কথাটা বলে আরো দুটো ভেঙচি কাটে। তারপর নজর দেয় বিছানায় এলোমেলো হয়ে থাকা তার বাচ্চা বইয়ের দিকে। মেয়েটা বোধহয় একটু বেশিই ক্লান্ত, আবারও ঘুমিয়ে পড়েছে। আসিয়ান ভাবে সে আগে ফ্রেশ হয়ে আসুক, তারপর হায়াকে ফ্রেশ হওয়ার জন্য ডাক দেবে। না হয় যেই ভাবা সেই কাজ। আসিয়ান একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাত 1টা বাজে। সে আধা ঘন্টা লাগিয়ে শাওয়ার নিয়ে বের হয়। মাথার চুল মুছে এগিয়ে আসে হায়ার কাছে। হায়ার একপাশে হাত রেখে তার দিকে ঝুঁকে মৃদু স্বরে বলে ওঠে, হায়া, এই শোনা, উঠো, ফ্রেশ হয়ে এসে আবার ঘুমিও, উঠো শোনা। আসিয়ানের ডাকাডাকিতে হায়ার ঘুম ভেঙে যায়। চোখ খুলে আসিয়ানের হালকা ভেজা মুখটা দেখে হায়া কেমন একটা ঘুরে চলে যায়। যতই রাগারাগি করুক হায়া আসিয়ানের উপর, কিন্তু সে অস্বীকার করতে পারবে না একসময় ভালো লাগার পুরুষ ছিল এই আসিয়ান তার। হয়তোবা ভালোবাসারও, কিন্তু আসিয়ানের একটা কাজের জন্য হায়া আজ তাকে সহ্য করতে পারে না। হায়া নিজের একটা হাত বাড়িয়ে আসিয়ানের গাল স্পর্শ করে। বৃদ্ধা আঙ্গুল দ্বারা চাপদাড়ি ওয়ালা গালটায় স্লাইড করতে থাকে। আসিয়ান তো হায়ার এহেন কাণ্ডে অবাক হয়ে যায়। এই মেয়ে একটু আগে তাকে নিজের কাছে দেখে চিৎকার দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে এসেছে, সেই মেয়ে এখন এমন আদরে স্পর্শ করছে। আসিয়ান অবাক হলেও কোনো ওভার রিয়াক্ট করে না। সে দেখতে চায় হায়া কি করতে চাইছে তার সাথে। হায়া আসিয়ানের দিকে তাকিয়ে ঘোরের মধ্যেই বলে, আপনি ভীষণ সুন্দর আসিয়ান ভাই। হায়ার প্রশংসায় আসিয়ানের চিত্ত আনন্দে উল্লাস করে ওঠে, কিন্তু পরক্ষণেই তা ফিকে হয়ে যায় শেষের ভাই ডাকটা শুনে। বউ কিনা জামাইকে ভাই ডাকছে, তাহলে তাদের সন্তান তো তাকে বাবা না ডেকে মামা ডাকবে। তারা তো কষ্টের ফল সন্তানটা নাকি তাকে মামা ডাকবে। এই কষ্ট আসিয়ান কই রাখবে? আসিয়ান নিজের গালের উপর রাখা হায়ার হাতটার উপর হাত রাখে। তারপর হাতটা মুখের কাছে নিয়ে এসে তাতে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দেয়। আবেশে হায়া চোখ বন্ধ করে ফেলে। স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শ ছিল এটা, ভীষণ সুন্দর ও স্নিগ্ধ। আসিয়ান হাসকি স্বরে বলে, আমার থেকে তুই বেশি সুন্দর বউ, একদম জীবন্ত পুতুল। মনে হয় তোকে সাজিয়ে গুছিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের সামনে বসিয়ে রেখে দেখি, আমার আদরের ননির পুতুল। কথাটা শেষ করে আসিয়ান আর একটু এগিয়ে এসে হায়ার ললাটে নিজের পুরুষালী ঠোঁটের ঈর্ষ দুষ্ট আদর দেয়। স্পর্শটার স্থায়িত্ব ছিল বেশ কিছুক্ষণ। হঠাৎই হায়ার ধ্যান ফেরে। সে কি করছিল বুঝতে পেরে লজ্জায় তার কায়া কেঁপে ওঠে। সেই সাথে নিজের উপর রাগও হয়। ফট করে চোখ খুলে আসিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আসিয়ান হতভম্ব হয়ে কিছুটা পিছিয়ে গেলে হায়া তটস্থ পায়ে ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজা লাগিয়ে দেয়। আসিয়ান হাঁ করে তাকিয়ে থেকে পুরো বিষয়টা প্রত্যক্ষ করে। হায়া ওয়াশরুমের দরজা লাগিয়ে সেটার সাথে পিঠ ঠেস দিয়ে দাঁড়ায়। নিজেকে থাপড়াতে ইচ্ছে করছে তার। কেন সে আসিয়ানের গালে হাত রাখলো? কমপ্লিমেন্টও তো দিল। ধুর। হায়া দরজা থেকে সরে এসে আয়নার সামনে দাঁড়ায়। নিজের বিধ্বস্ত প্রতিবিম্ব দেখে এলিটা তাচ্ছিল্যের হাসি দেয়। ভাগ্যের প্রতি তার ভীষণ অভিযোগ করতে ইচ্ছে করে। কেন কিছু না করেও তাকেই সবসময় কষ্ট সইতে হয়? পুরনো কিছু কথা ভাবতে ভাবতে হায়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। হায়া নিজের অশ্রু নিজেই মুছে নেয়। আয়নার দিকে শক্ত চোখে তাকিয়ে নিজেকে নিজেই বলে, এত সহজে ভেঙে পড়লি? এই তোর ওয়াদা ছিল নিজের কাছে? তুই না বলেছিলি ওই লোককে দেখিয়ে দিবি তুই তাকে ছাড়াই ভালো আছিস? শোন হায়া, ওই ব্যক্তি সাধারণ পুরুষ না, ভীষণ মায়াময় একজন পুরুষ। খুব সহজেই তোকে আবারও মায়ায় ফেলে দিবে। এমনটা তুই হতে দিবি না। তোকে অপমান করার শোধ নিতে হবে। এর আগে কিছুতেই ধরা দেওয়া যাবে না তাকে। কথাগুলো বলে নিজেকে নিজেই শাসায় হায়া। হায়া ওয়াশরুমে ঢোকার মিনিট 10 পর ওয়াশরুমের দরজায় নক করে আসিয়ান। হায়া তখন তার মেকআপ তুলছিল। নক করার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দরজাটা একটু খুললে আসিয়ানকে দেখতে পায়। আসিয়ান তার দিকে জামা কাপড় বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় আদেশ দিয়ে বলে, তোমার ঠান্ডার সমস্যা আছে, এত রাতে শাওয়ার নেওয়া লাগবে না, মুখ হাত ধুয়ে কাপড় চেঞ্জ করে আসো।
কথাগুলো এক নাগাড়ে বলে হায়ার হাতে কাপড়গুলো ধরিয়ে দিয়ে আশিয়ান সেখান থেকে সরে আসে। হায়ার মস্তিষ্ক কথাগুলো ক্যাচ করতে কিছুক্ষণ সময় নেয়, কিন্তু যখন সে বুঝতে পারে তখন রেগে যায়। বউ হতে না হতেই আদেশ করা শুরু করে দিয়েছে। হায়া মানবে বুঝি এই 4 চোখা মাস্টারের আদেশ? বইয়েই গেছে তার এই মাস্টারের আদেশ মানতে। যদিও সে ভেবেছিল শাওয়ার নিবে না, কিন্তু এখন নেবে। আশিয়ানের উপর জেদ করে কাজটা করবে। প্রায় 1 ঘন্টা লাগিয়ে শাওয়ার নিয়ে কাঁপতে কাঁপতে বের হয় হায়া। এর মধ্যে আশিয়ান কয়েকবার নকও করে গিয়েছে, কিন্তু হায়া ঘাটতারামি করে এতক্ষণ লাগিয়েছে। হায়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আশিয়ান রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। হায়া কিছুটা ভয় পেয়ে যায় তার এমন দৃষ্টি দেখে, কিন্তু সেটা প্রকাশ করে না। মুখ ঘুরিয়ে চুল মুছতে মুছতে বেলকনিতে চলে যায়। রাত প্রায় 3টা বাজতে চলেছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখে হায়া টাওয়ালটা লন্ড্রি স্ট্যান্ডে মেলে দিয়ে যেই না পেছন ফিরেছে, তখনই শক্তপোক্ত কিছু একটার সাথে নাকে বাড়ি খায়। নাকে হাত বুলাতে বুলাতে চোখ তুললে দেখতে পায় তার বর মশাই দাঁড়িয়ে আছে। আগের মতো রাগে রাগে ভাবটা না থাকলেও মুখটা কেমন গম্ভীর করে রাখা। হায়া আশিয়ানকে পাশ কাটিয়ে চলে আসতে নিলে আশিয়ান খপ করে তার কোমর চেপে ধরে নিজের বুকে নিয়ে আসে। হায়া হতভম্ব হয়ে হা করে তার দিকে তাকিয়ে থাকে। আশিয়ান 2 হাত দিয়ে হায়ার কোমর চেপে ধরে তাকে কিছুটা উঁচু করে নিজের সমান সমান করে। তারপর গম্ভীর গলায় বলে, বড্ড অবাধ্যতা করছো তুমি মেয়ে। এর পরিণাম যে ভালো হবে না, এটা কি তুমি আন্দাজ করতে পারছো? শাওয়ার নিলে কেন? আশিয়ান হায়ার কোমরে হালকা চাপ দিয়ে বলে, কি হলো, জবাব দিচ্ছ না কেন? হায়া এবার মুখ খোলে। সে বলে, ইচ্ছে হয়েছে তাই নিয়েছি। কিন্তু এতে যে আমার কথা অমান্য হলো, তার কি হবে? আমি কি জানি। কথাটা বলে হায়া তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। নিঃশ্বাস কেমন ঘন হয়ে আসছে, চোখ বুজে আসতে চাইছে। নিজেকে নর্মাল করার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। হঠাৎই হায়ার সমস্ত কায়া থরথরিয়ে কেঁপে ওঠে। সে চোখ খিসে বন্ধ করে আশিয়ানের টি শার্ট খামচে ধরে 2 হাত দিয়ে। হায়া এতটা জোরে খামচে ধরেছে যে আশিয়ানের পাতলা টি শার্ট ভেদ করে তার শরীরে তার নখ বিঁধে যায়। ব্যথা অনুভূত হলেও আশিয়ান থামে না। সে একের পর এক উষ্ণ পরশ দিয়ে হায়ার কাঁধ গলদেশ ভরিয়ে দিচ্ছে। রাতে নিস্তব্ধতা, মৃদুমন্দ বাতাস আর প্রেয়সীর গায়ের মাতাল করা স্পর্শ, এইসবই যেন আশিয়ানকে উস্কে দিচ্ছে কিছু একটা করার জন্য। আশিয়ান ধীরে ধীরে বেসামাল হতে থাকে। উষ্ণ স্পর্শগুলো ক্রমেই যন্ত্রণাদায়ক হতে শুরু করে যখন কিনা আশিয়ান তার দাঁতের ব্যবহার শুরু করে হায়ার কাঁধে। হায়া দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক বলছে, দূরে সরিয়ে দে এই স্বার্থপর লোকটাকে, যে কিনা নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোকে ভরা সমাজে অপমান করেছে। অলক্ষী, অপয়া, চরিত্রহীনের তকমা পেতে হয়েছে সেই লোকের জন্য। তার থেকে কিসের ভালোবাসা আশা করছিস তুই? লোকটা তো নিজের ইচ্ছেতে বিয়ে করেনি, বরং আগের বারের মতো এবারও পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছে। এমন মানুষ যে কোনো দিন নিজের স্বার্থের কথা ভেবে তোকে ছেড়ে আবারও চলে যেতে পারে। মায়ায় পড়িস না এই ছলনাময় নরের। কিন্তু মন বলছে অন্য কথা। মন বলছে, সে না হয় তোকে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি, কিন্তু তুই কি পারবি না তাকে নিজের মায়ায় বাঁধতে? আগে যা হওয়ার হয়েছে, কিন্তু এখন তোরা স্বামী স্ত্রী। এই বাঁধন স্বয়ং উপরওয়ালা নির্ধারণ করে দিয়েছে। এর বাঁধন ভাঙ্গা করা বহু কঠিন রে হায়া। তুই বেঁধে নে তোর স্বামীকে নিজের আঁচলে, এমনভাবেই বাদ যাতে তোকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও না আনে। হায়ার মন আর মস্তিষ্ক এই দ্বন্দ্বের মাঝেই আশিয়ান তাকে কোলে তুলে নেয়। চঞ্চল পায়ে এগিয়ে যায় ঘরের দিকে। হায়া তখন 1 হাত দিয়ে আশিয়ানের কাঁধ চেপে ধরে এক ধ্যানে তাকিয়ে আছে তার বরের দিকে। তার চোখেও ঘোর লেগে আছে। আশিয়ান ডুমে এসে অতি সাবধানে হায়াকে বেডে শুয়ে দেয়। হায়া নিভু নিভু চোখে আশিয়ানের কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে থাকে। আশিয়ান হায়াকে বেডে শুয়ে দিয়ে বেলকনির থাই লাগিয়ে দিয়ে পর্দা টেনে দিতে দিতে নিজের চোখের চশমা খুলে হাতে নেয়। তারপর ঘরের বেশি পাওয়ারের এলইডি লাইটটা অফ করে একটা হালকা আলোর ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বেডে উঠে আসে। হায়ের উপর আধশোয়া হয়ে তার চোখে চোখ রাখে। বরকে মানে না, বিয়েটাকে মানে না, কিন্তু তাও কেন জানি হায়া আশিয়ানের বাধা দিতে পারছে না। কিশোরকালে প্রথম ভালো লাগা, এই কারণে বুঝি। হায়ার কপালে দ্বিতীয়বারের মতো ঠোঁট ছুঁয়ে দেয়। পরপর তার চোখে, চিবুকে, থুতনিতে মুখ ডুবিয়ে আদর দেয়। হায়ার পুরো মুখশ্রীতে ঠোঁট বুলানো হয়ে গেলে তার নজর আসে তীর তীর করে কাঁপতে থাকা হায়ার ওষ্ঠ জোড়ায়।
বিয়ের সময় দেওয়া লিপস্টিক ঘষে ঘষে ওঠানোর জন্য গোলাপের পাপড়িনায় ওষ্ঠজোড়া আরও লাল হয়ে ফুলে আছে। মনে হচ্ছে সামান্য পরিমাণ টোকা দিলেও রক্ত বের হবে সেখান থেকে। আশিয়ান হায়ার ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যায়, কিন্তু ছুঁয়ে দেয় না। নিজের ঘন হয়ে আসা শ্বাস ফুস করে ছেড়ে দেয়। এতে যেন হায়া আরও প্রবলভাবে কেঁপে ওঠে। আশিয়ান হায়ের ওষ্ঠ থেকে চোখ সরিয়ে তার চোখের দিকে তাকালে দেখতে পায় হায়া চোখ বন্ধ করে রেখেছে। কি মনে করে আশিয়ান হায়ের ওষ্ঠ নিজের ওষ্ঠের পরশ দেয় না। সে হায়ার দু হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে তাকে বেডের সাথে চেপে ধরে। তারপর নিজের মুখ এগিয়ে নিয়ে এসে হায়ার গলার ভাঁজে লুকিয়ে নেয়। আবারও ছোট ছোট আদরে ভরিয়ে দিতে থাকে তার আদরে পুতুলটাকে। হায়ার পুরো মস্তিষ্ক আপাতত খালি হয়ে আছে। না চাইতেও সে তার মনের কথাকে প্রাধান্য দিচ্ছে, আশিয়ানকে আপন করে নিতে চাইছে। চোখ বন্ধ করে সে অনুভব করতে ব্যস্ত হয়ে পড়ে তার স্বামীর দেওয়া গভীর ভালোবাসাগুলো। কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছে একটু আগে নিজেকে শাসানো সে কথাগুলো, কিন্তু সে ভুলে গেলেও তার তিক্ত অতীত মনে করিয়ে দেয় তাকে কিছু কথা। হায়ার বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে তার জীবনের সবচেয়ে নিকৃষ্ট দিনগুলোর একটি দিনের প্রতিচ্ছবি। ক্যান্ডেলের মৃদু আলোয় আচ্ছন্ন থাকার রুমটায় এক রমণী বসে আছে। হাতে তার বর্তমান যুগের সবচেয়ে দামি ফোনগুলোর মধ্যে একটি। ফোনের স্ক্রিনে ভেসে আছে এক সুদর্শন যুবকের ছবি। রমণীটি যুবকটির ছবিতে একবার নিজের ঠোঁটে ছুঁয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে বলে, আপনাকে আমার হতে হবে। আপনার লাইফে কে আসলো কে গেল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আপনার শেষ ঠিকানা হব আমি, শুধুমাত্র আমি। তার জন্য আমাকে যদি নিজের হাত রক্তিম লাল পদার্থ দিয়ে রাঙাতেও হয়, আমি পিছপা হব না। কথাটা বলে রমণীটি ঘর কাঁপিয়ে হাসতে থাকে। তার এই নিষ্ঠুর বক্তব্য আর উন্মাদের মতো হাসি বলে দিচ্ছে খুব শীঘ্রই এক বিশাল ঝড় আসতে চলেছে, যেই ঝড় নিঃস্ব করে সক্ষম কয়েকটি জীবনকে। সময় এখন রাত 3:30। বিলাসবহুল একটি কক্ষের মধ্যে শুয়ে আছে একজোড়া মাঝ বয়সী দম্পতি। রাত পেরিয়ে নতুন সকাল আসছে, কিন্তু তাদের চোখে ঘুমের ঘাও নেই। থাকবেই বা কিভাবে? আজ যে তাদের চোখের মণিকে অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছে তারা সারা জীবনের জন্য। যে আবিয়ান বুকে শুয়ে থাকা অর্ধাঙ্গিনীর মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। অনুভব করতে পারছে বুকে উপর মাথা রাখা তার ভালোবাসার নারীটি চোখের পানিতে তার বুকের কাছের ফতুয়া ভিজিয়ে ফেলেছে। জাবিয়ানের চোখ দিয়েও অবিরত অশ্রু গড়িয়ে পড়ছে। তার আরেকটা জানকে যে সে আজ কষ্ট দিয়েছে, এখন মনে হচ্ছে মেয়েটাকে নিজের কসম দিয়ে বিয়েটা না দেওয়াই ভালো ছিল। যাওয়ার সময় কেমন অভিমানী টইটুম্বুর চোখ জোড়া নিয়ে তাকিয়েছিল। অল্প বিস্তর অভিযোগও তো করল। জাবিয়ান এক হাত দিয়ে নিজের চোখ মুছে নেয়, তারপর মাথাটা হালকা উঁচু করে হানিয়ার চুলের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। হানিয়া জাবিয়ানের স্পর্শে আরও সেটে যায় তার বুকের সাথে। জাবিয়ান নিজের বালিশে মাথা রেখে পুনরায় হানিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর কেঁদো না হানি, শরীর খারাপ করবে তোমার, একটু ঘুমাও চান। হানিয়া জাবিয়ানের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে দেয়। জাবিয়ান দুই হাত দিয়ে তাকে জাপটে ধরে। হানিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি সকাল হলেই আমার মেয়ের কাছে যাব। আপনি দেখেননি আমার হায়া যাওয়ার সময় কেমন অভিমানী চোখ করে তাকিয়েছিল? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জাবিয়ান। আমরাও আজ ওকে কষ্ট দিলাম। নিজেকে আজ ব্যর্থ মনে হচ্ছে। জাবিয়ান বেশ কিছুক্ষণ চুপ থাকে, হানিয়ার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে সময় নিয়ে। যখন দেখে হানিয়ার কান্না থেমে গিয়েছে তখন সে মুখ খোলে। জাবিয়ান বলে, আমরা কালই যাব আমার প্রিন্সেসের কাছে। অভিমান করে থাকলে গান ধরে বসে থাকবো তার সামনে। যতক্ষণ না অভিমান ভাঙছে ততক্ষণ পর্যন্ত বসে থাকবো, দেখবো ওর অভিমান ঠিক পড়ে যাবে। তুমি আর কান্না করো, আমরা কালই যাব। হানিয়া বলে, জাবিয়ান, আশিয়ান কি আমাদের মেয়ের জন্য সঠিক জীবনসঙ্গী হবে? আবারও যদি কষ্ট দেয় আমাদের মেয়েকে? উত্তরে জাবিয়ান বলে, আমার মন কেন জানি বলছে আশিয়ানই আমাদের হায়ার জন্য বেস্ট চয়েস হবে। যদি তাও কষ্ট দেয় তাহলে এবার আমি আর ওকে ছেড়ে কথা বলবো না। আমার মেয়েকে কষ্ট দেওয়ার পরিণাম যে কতটা ভয়াবহ সেটা হারে হারে টের পেয়ে দিবে। এবার আমি আর কোনো সম্পর্কে তোয়াক্কা করবো না। শেষের কথাগুলো জাবিয়ান দাঁতে দাঁত কিরমিরিয়ে বলে। হানিয়া জাবিয়ানের কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়। সারাদিনের দৌড়াদৌড়িতে শরীর এমনিতেই ক্লান্ত ছিল। এতক্ষণ ঘুম আসছিল না মেয়ের কথা ভেবে। মনটা বড্ড ছটফট করছিল। এখন স্বামীর থেকে আশ্বাস পেয়ে মনের সব ছটফটানি বিলীন হয়ে যায়।
সময়ের ব্যবধানে চোখে নিদ্রাপরি এসে নিজের আসন গ্রহণ করে। আস্তে আস্তে হানিয়া ঢলে পড়ে নিদ্রাপরির কোলে। জাভিয়ান হানিয়ার গভীরভাবে ফেলা নিঃশ্বাসে বুঝতে পারে সে ঘুমিয়ে পড়েছে। জাভিয়ান আরও কিছুক্ষণ হানিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর হানিয়াকে আস্তে করে বালিশে শুয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। বিড়াল পায়ে হেঁটে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে সময় নিয়ে দোয়া করে তার সন্তান ও পরিবারের জন্য। মেয়ের দাম্পত্য জীবন যেন সুখের হয় এই জন্যই বেশিক্ষণ দোয়া করলো। তারপর রুম ছেড়ে বাইরে আসে, নিঃশব্দে চলে যায় মেয়ের রুমের দিকে। ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত সেখানেই বসে থাকে। মন খারাপ? জাহান কোনো জবাব দেয় না। মনটা তার এতই খারাপ যে প্রিয় রমণীটির সাথেও কথা বলতে মন চাইছে না, কিন্তু তাও ফোন বসে আছে। কেন দিয়েছে সে নিজেও জানে না। মেহেরিমা বুঝে নেয় তার প্রিয় পুরুষটির মন ভীষণ খারাপ। খারাপ হওয়ার কারণটাও তার জানা। লোকটার কলিজার টুকরা বোনটা সে আজ পরের ঘরে চলে গিয়েছে। তারাও যে বোনের মতো বান্ধবীর জন্য মনটা খারাপ। কেমনভাবে হায়ার বিয়েটা হলো ভেবে মেহেরিমার মনটা আরও খারাপ হয়ে যায়। মেহেরিমা আর কোনো কথা বলে না, আর নাই বা কোনো প্রশ্ন করে। চুপচাপ করে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। এতেও যেন আলাদা অনুভূতি কাজ করছে। বেশ কিছুক্ষণ পর মেহেরিমা বলে, ফোনটা কাটিয়ে এখন ঘুমানো প্রয়োজন আপনার, রাত তো শেষ হওয়ার পথে। স্বল্পভাষী জাহান গম্ভীর গলায় শুধায়, তোমার ঘুম পেলে ঘুমাও, কিন্তু ফোন কেটো না। তোমার নিঃশ্বাসের আওয়াজেও আমি আলাদা শান্তি পাই। জাহানের কথা শুনে ফোনের অপর পাশে থাকা মেহেরিমা লজ্জায় লাল হয়ে যায়। মেহেরিমা বুঝে উঠতে পারে না তার মতো এতিম মেয়েকে লোকটা এত কেন ভালোবাসে। তার কি আছে? কিছুই তোই নেই। না আছে ধন দৌলত, আর না আছে তেমন আহামরি রূপ। শ্যামরাঙা মেহেরিমার মধ্যেই সুদর্শন ডাক্তার কি এমন পেয়েছে যার কারণে এমন পাগলের মতো ভালোবাসে? প্রশ্নটা গত 1 বছরে বেশ কয়েকবারই করেছে, কিন্তু বিনিময়ে জাহান নিজের ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটিয়ে কথাটা কাটিয়ে চলে গিয়েছে। আজও প্রশ্নটা করার জন্য মনটা আকুপাকু করছে। মেহেরিমা দোনামোনা করতে করতে জিজ্ঞেস করেই বসে, একটা প্রশ্ন করতে পারি? আমি তোমায় কেন এত ভালোবাসি এটাই জানতে চাও তো? মেহেরিমা খানিকটা অবাক হয় জাহানের কথা শুনে। লোকটা কিভাবে বুঝলো? মেহেরিমা জাহানের কথায় সম্মতি দিয়ে বলে, আজকে উত্তর পাবো? তোমায় ভালোবেসে এক অদ্ভুত প্রশান্তি পাই। শব্দহীন এক সুর বাজে হৃদয়ের গহীনে। কেন পাই সেই রহস্য তো আকাশেই বসে থাকা ওই মালিকই জানে। জাহানের থেকে উত্তর পেয়ে মেহেরিমার মনে হয় হাওয়ায় ভাসতে থাকে। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু বিনা অনুমতিতে গড়িয়ে পড়ে। মনে মনে অসংখ্যবার শুকরিয়া জানায় আল্লাহ রাব্বুল আলামিনকে তার মতো একটা এতিমকে সীমাহীন ভালোবাসে এমন একটা মানুষকে দেওয়ার জন্য। বাকি রাতটা জাহান আর মেহেরিমা এইভাবে ফোন কানে ধরে বসে থাকে। তাদের মধ্যে নেই কোনো ক্লান্তি, নেই কোনো বিরক্তি, আছে শুধু ভালোবাসা নামক অদ্ভুত সুন্দর অনুভূতির আনাগোনা। জাইন ভাই, আমার ঘুম পাচ্ছে, আমি ফোন রাখলাম। কথাটা বলে আদিবা ফোন কাটতে যাবে, তখনই জাইন ধমকে ওঠে, এই অসভ্য মাইয়া, ফোন কাটলে এখনই তোর বাসায় যাইয়া উঠায় নিয়ে আসমো। জাইনের কথা শুনে আদিবার আর সাহস হয় না ফোন কাটার। মাথার তার কয়েকটা ছেঁড়া এই লোকের। দেখা গেল সত্যি সত্যি বাসায় এসে একটা গন্ডগোল পাকিয়ে ফেলল। আদিবা কাঁদো কাঁদো গলায় বলে, জাইন ভাই, ঘুম আসছে তো ভীষণ, আজকের মতো রাখি না, কাল আপনার সামনে বসে বাকি কথাগুলো শুনবো না। আদিবার বারবার ভাই সম্বোধন করাটা জাইনের পছন্দ হয় না। আবারও একটা ধমক দিয়ে বলে, এই আদিবাসী, ভাই কারে বলিস? হ্যাঁ, একটা চটকানা দিয়া দাঁত ফেলাই দিমো তোর। 2 দিন পর তোর বাচ্চার বাপ হব আমি, আর এখন আমারে ভাই ডাকিস? 1 নাম্বারের বিটকেল তুই। আমার বাচ্চাগুলো জানি আমারে বাবা না ডেকে মামা ডাকে, এই জন্য তুই এই ফোন দিয়ে আসছিস, তাই না? আমি তো তোর কুবুদ্ধি ধরে ফেলেছি রে ময়না মা। লম্বা একটা ভাষণ শেষ করে জাইন ফুস করে শ্বাস ফেলে। অপর পাশে থাকা আদিবা হতভম্ব হয়ে তার কথা শুনতে থাকে। কেমন শয়তান লোককে সে তার মাসুম মন দিয়েছে এতদিনে বুঝতে পারে। কষ্টে তার পিঙ্ক কালারের বিষ খেতে মন চাইছে। আদিবা নর্মালভাবে বলে, আপনার যত সব বাজে কথা। আচ্ছা, একটা কথা বলুন তো, কি হায়ার জন্য মন খারাপ করছে না আপনার? আদিবার মুখে হায়ার নাম শুনে পুনরায় জাইনের মনটা খারাপ হয়ে যায়। বোনটার জন্য তার মন যে কি ভয়াবহ রকমের খারাপ সেটা যদি এই বেয়াদব প্রেয়সী বুঝতো তাহলে আর এই প্রশ্নটা করতো না।
মেয়েটা কেন তাকে বোঝে না, কেন তার প্রতি তার এত অবুঝপানা, অভিমান হয় যায়নি, সেই অভিমান থেকেই বলে বসে, না, আমার মন খারাপ করবে কেন? হায়া কোনো ক্ষেতের মূলা যে তোর জন্য মন খারাপ করবে? আমি অনেক খুশি। তুই ফোন রাখ, আমি মোবাইলে পাগলো গান ছেড়ে লঙ্গি ডান্স দেব। রাখ তুই ফোন, তোরে আর ডিস্টার্ব করবো না। নিজের মতো কথাগুলো বলে জাইন খট করে ফোনটা কেটে দেয়। আদিবাকে কিছু বলার সুযোগও দেয় না। আদিবা হা করে ফোনটা কানে ধরে বসে থাকে। সাধারণত সকালে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির আওয়াজে। বড্ড মিষ্টি লাগে সেই কিচিরমিচির, কিন্তু পাখির কিচিরমিচিরের পরিবর্তে যদি মানুষের কিচিরমিচির আওয়াজ পাওয়া যায় তাহলে কি সেটা আর মিষ্টি লাগে? আশিয়ান পিটপিট করে চোখ খুলে তাকায়, চোখ ডলে ঘুমটা পুরোপুরি ছাড়ায়। শোয়া থেকে উঠে বসে হাত দিয়ে ঘাটটাকে একটু ম্যাসাজ করে। ঘাটটা ডানে বায়ে ঘুরালে হঠাৎই নজরে আসে বেডের একদম কিনারে গুটিসুটি হয়ে থাকা এক রমণীর উপর। ঘুম থেকে উঠায় তার মস্তিষ্ক তখনও সচল হয়ে ওঠেনি, তাই প্রথমে মাথায় একটা প্রশ্ন আসে। আশিয়ান জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে হেঁটে মেয়েটির অপর পাশে যায়। হায়ার ফেস দেখে মনে পড়ে, আরে এ তো আমার আদুরা ননির পুতুল বউ। আশিয়ানের মনটা খুশিতে খলবলিয়ে ওঠে। সে বেডের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে হায়ার কাছে। সময় নিয়ে আদুরে সেই মুখটায় চোখ বোলায়। কাল দৌড়াদৌড়ি আর বিভিন্ন ঝামেলার কারণে শান্তিতে বউটাকে একটু দেখতেও পারেনি। আজ একটু সুযোগ পেল অবশেষে। আশিয়ান খেয়াল করে হায়ার মুখের উপর কিছু কেশ এসে তার মুখটা প্রায় অর্ধেক ঢেকে দিয়েছে। আশিয়ানের এতেও হিংসা হয়। মনে মনে বিড়বিড়িয়ে বলে, আমি এখন এই তুলতুলে গালটায় ভালো করে মনের খায়েশ মেটে একটু আদর করতে পারলাম না। এই চুলসে কি সুন্দর আমার বউয়ের গালে নিজে জায়গা করে নিয়েছে। আশিয়ান হাত বাড়িয়ে চুলগুলো হায়ার কানের পেছনে গুজে দেয়। হ্যাঁ, এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। আশিয়ান আবার হাত নিয়ে যায় হায়ার গালের কাছে। উদ্দেশ্য একটু আদর করা তুলতুলে সেই গালটায়। সে হায়ার গালে হাত রাখতে অনুভব করে গালটা বেশ গরম হয়ে আছে। হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। আশিয়ান অস্থির হয়ে হায়ার কপালে, গালে, গলায় হাত রেখে চেক করে। হ্যাঁ, যা ভেবেছিল সে। গা কাঁপিয়ে জ্বর এসেছে হায়ার। নিশ্চয়ই কাল এত রাতে শাওয়ার নেওয়ার জন্যই হয়েছে। কয়েক মুহূর্তের জন্য আশিয়ানের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে কি রেখে কি করবে বুঝে উঠতে পারে না। হুট করে দরজায় কে জানি নক করে। দরজার অপর পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলছে, আশু, হায়ার, তোরা কি ঘুম থেকে উঠেছিস? অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করবে না? আশিয়ান ব্যক্তিটির গলা শুনে বুঝতে পারে সে আর কেউ না, তার মা জননী। কি বলবে সে এখন? তার বাবা আর মামা ওরফে শ্বশুর যদি জানে তাদের আদরের দুলালি এমন গা কাঁপিয়ে জ্বর এসেছে, নিশ্চয়ই এর জন্য আশিয়ানকে দায়ী করবে। আর না জানি কতক্ষণ থাকবে। হার শরীর যেই গরম, ডাক্তার না ডাকলে বোধহয় এটি জ্বর কমানো যাবে না। উফ, বিয়ে করার পর এত টেনশন, এত ঝামেলা পোহাতে হয়। জানলে আশিয়ান এত খাটাখাটুনি করে বিয়েই করতো না। ধুর, ভালো লাগে না তার। আশিয়ান ভাবে বলেই দিবে বাসার সবাইকে হায়ার জ্বর আসার কথা, সাথে এও বলবে কেন জ্বর এসেছে তার। কিন্তু আবার ভাবে একটু চেষ্টা করে দেখি কোনো ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারি নাকি এই ননির পুতুলকে। তার এসব ভাবনার মাঝে স্পর্শ আবার নক করে দরজায়। আশিয়ান এবার নিজের গলার স্বর বাড়িয়ে বলে, আম্মু, মাত্র উঠেছি আমরা, একটু দেরি হবে। ঘুম এখনো ছাড়েনি, তুমি চলে যাও, আমরা নিজেরা নিয়ে নিতে পারবো ব্রেকফাস্ট। বেশি দেরি করো না আবার। আচ্ছা আম্মু। স্পর্শ চলে যায়। এদিকে আশিয়ান লেগে পড়ে হায়ার জ্বর কমানোর মিশনে। প্রথমে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে নেয় কত জ্বর আছে। 103 ডিগ্রি জ্বর হায়ার। জ্বর মাপা হয়ে গেলে আশিয়ান ওয়াশরুমে গিয়ে মগে করে পানি নিয়ে আসে। তারপর তার একটা রুমাল বের করে পানিতে চুবিয়ে সেটা হায়ার কপালে রাখে। জলপট্টি দিতে শুরু করে। তারপর একটা বালতিতে করে পানি এনে হায়ার মাথাটা বেডের কিনারে এনে মাথায় পানি দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ মাথায় পানি দেওয়ার পর বালতিটি ওয়াশরুমে রেখে এসে একটা ভেজা তোয়ালে দিয়ে হায়ার মুখ, হাত, পা মুছে দিতে থাকে। এভাবে দীর্ঘ 1 ঘন্টা সেবা শুশ্রূষা করার পর হায়ার জ্বর কিছুটা কমে। আশিয়ান হায়ার কপালে আর গালে হাত রাখলে বুঝতে পারে জ্বরের তেজটা একটু কমেছে। সে আবার থার্মোমিটার দিয়ে চেক করলে দেখে হায়ার জ্বর 100 ডিগ্রিতে নেমেছে। হায়ার হুঁশ ফিরতে থাকে আস্তে আস্তে করে। আশিয়ান খেয়াল করে হায়া বিড়বিড়িয়ে কিছু একটা বলছে। আশিয়ান হায়ার মুখের কাছে কানটা আনে শোনার জন্য। সে শুনতে পায়, পাপা, তুমি কোথায় পাপা? পাপা, আই মিস ইউ।
অসুখ বিসুখ বা আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যার কথা সর্বপ্রথম স্মরণ করি সেই ব্যক্তিটি হলো মা। কিন্তু হায়া এক্ষেত্রে একটু ভিন্ন। তার অসুখ বিসুখ থেকে শুরু করে মন খারাপ সবটাই তার বাবাকে চাই। হায়ার জন্মের পর থেকে জাভিয়ানের অতিরিক্ত ভালোবাসায় মেয়েটা এমন বাবা পাগল হয়ে গিয়েছে। হানিয়া কাজের জন্য মাঝে মধ্যে ঢাকার বাইরে গেলে তখন ছোট্ট হায়াকে জাভিয়ান খুব সহজেই সামলে নিত। কিন্তু জাভিয়ানের ক্ষেত্রে এমনটা হলে হানিয়া নিজের মাথার চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা হয়ে যেত। মেয়েটা একটা দিনও বাবাকে ছাড়া থাকতে পারে না। আশিয়ানের বেশ মায়া হয় হায়ার এমন ডাকে। সে হায়ার একটা গালে হাত রেখে আলতো হাতে চাপড় দিতে দিতে তাকে ডাকে, হায়া শোনো, ওঠো, অনেকদিন হয়ে গেছে, ব্রেকফাস্ট করবে না? কিছু খেয়ে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে থাকো, উঠো শোনাবো। আশিয়ানের ডাকাডাকিতে হায়া চোখ না খুলো আর পারে না। পিটপিট করে চোখ খুলে তাকানোর পর নিজের একদম কাছে আশিয়ানকে দেখতে পেয়ে হায়া কিছুটা ভড়কে যায়, অনেকটা গতকাল রাতের মতো। কিন্তু গতকাল রাতের মতো চিৎকার করে ওঠে না, সহজেই নিজেকে সামলে নেয়। হায়া আশিয়ানের হাতটা ঝাড়া দিয়ে নিজের গাল থেকে সরিয়ে দিয়ে 2 হাত দিয়ে ঠেলে আশিয়ানকে দূরে সরিয়ে দেয়। তারপর শোয়া থেকে উঠে বসে। আশিয়ান হায়ার এমন কাজে অল্প বিস্তর কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। হায়া বালিশের পাশ হাতড়ে নিজের ওড়না খুঁজে বের করে তা গায়ে জড়িয়ে নেয়। তারপর বসা থেকে উঠে দাঁড়ালে দুর্বলতার কারণে তার মাথা ঘুরে যায়। ধপ করে আবার বেডে বসে পড়ে। আশিয়ান তড়িঘড়ি করে হায়ার একটা বাহু ধরে অস্থির গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বউ, খারাপ লাগছে বেশি? চলো ফ্রেশ হয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। হায়া এবারও তেজ দেখিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর তড়াক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা দেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। তার আগেই ডান হাতে প্রবল বেগে টান পড়ায় তাকে পেছনে ফিরতে হয়। হায়া পেছনে ফিরে দেখে আশিয়ান রাগী দৃষ্টি তার শক্ত চোয়াল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। হায়া নিজের হাত আশিয়ানের হাত থেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে করতে বলে, সকাল হতে না হতেই অসভ্যতামি শুরু করে দিয়েছেন, হাত ছাড়ুন। আশিয়ান হায়ার হাত তো ছাড়েই না, উল্টো তার হাত টান দিয়ে নিজের বুকের উপর এনে ফেলে। এতে হায়া আরও ক্ষেপে যায়। সে তার 2 হাত দিয়ে আশিয়ানের বুকে ধাক্কা দিতে থাকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আশিয়ানের শক্তি আর নিজের দুর্বল থাকার কারণে তেমন একটা সুবিধা করতে পারে না। আশিয়ান তার এমন ধাক্কাধাক্কি দেখে হায়ার 2টো হাত নিয়ে এক হাতের মধ্যে নিয়ে আরেক হাত দিয়ে হায়ার চোয়াল চেপে ধরে হিসিয়ে বলে। আশিয়ানের এমন কথায় হায়া একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আর কি খারাপ করতে চান আপনি আমার? যা করেছেন এর চেয়েও খারাপ কিছু হয় বুঝি? আর আপনি বুঝি করেননি বাড়াবাড়ি? সকালে ঝামেলা করতে চাইছি না, বিয়ে দিয়েছে করেছি, এর চেয়ে বেশি কিছু আশা করবেন না। কাল রাতে আবেগের বশে সাড়া দিয়ে ফেলেছিলাম, সেটা কি ভালোবাসা ভেবে ভুল করবেন না। আশিয়ান নিজের মুখটা হায়ার মুখের আরেকটু কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, আমি যা ভাবার ভেবে নিয়েছি, তুমি তোমারটা ভাবো বউ। কথাটা বলে আশিয়ান হায়ার ওষ্ঠে আলতো করে নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয়। কথা বলতে বলতে আশিয়ান এমন একটা কাজ করবে হায়া কল্পনাও করতে পারেনি। রাগে তার গা কিরমিরিয়ে ওঠে। সে নিজের পা দিয়ে আশিয়ানের পায়ে জোরে একটা পাড়া মারে। হঠাৎ করে এমন পাড়া মারায় আশিয়ান ব্যথায় নিজের হাতে থাকা হায়ার হাত ছেড়ে দিয়ে একটু পিছিয়ে যায়। হায়া আশিয়ানের থেকে ছাড়া পেয়ে হাত দিয়ে ডলে ডলে নিজের ঠোঁট মুছতে থাকে। কাল রাতে আশিয়ানের ছোঁয়ায় সে যতটা হারিয়ে গিয়েছিল আজ তার ছিটে ফোটাও নেই, বরং আশিয়ানের এই ছোট্ট ছোঁয়া তাকে আরও রাগিয়ে দেয়। হায়া আশিয়ানের দিকে আঙ্গুল উঁচু করে শাসিয়ে বলে, আমাকে যদি সেই আগের হায়া মনে করেন তাহলে বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমার ধারের কাছে আসবেন তো একদম মেরে বৃন্দাবন পাঠিয়ে দেব। অসভ্য ম্যানারলেস 4 ছোকা মাস্টার। আশিয়ানের হায়ার কথায় ভয় তো দূরের কথা, উল্টো পেটে হাত চেপে হাহা করে হেসে দেয়। তার হাসি যেন হায়ার রাগের আগুনে ঘি ঢালার কাজ করে। হায়া সেখান থেকে ওয়াশরুমে যেতে যেতে বলে, অসহ্য করলো, বাবাকে আজই বিচার দেব তোর নামে, দাঁড়া শয়তান ছেলে। কথাটা বলে হায়া ঠাস করে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগানোর আওয়াজেই হাসিয়ান বুঝতে পারে হায়া ঠিক কতটা রেগে আছে। হায়া ওয়াশরুমে চলে যাওয়ার পরও আশিয়ান হাসতে থাকে। কিছুক্ষণ পর নিজের হাসি থামিয়ে আশিয়ান বিছানা গুছিয়ে নেয়। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে যায়। বেলকনিতে এসে আশিয়ান সেখানে দাঁড়িয়ে কাল রাতের কথা ভাবতে থাকে। গতকাল রাত
আশিয়ান যখন একদম হায়ার নেশায় ডুবে যাচ্ছিল তখনই তার কানে আসে নারী কণ্ঠের কান্নার আওয়াজ। মুহূর্তে সে অনুভূতির জগৎ থেকে বাস্তবে ফেরে। হায়ার ঘাড় থেকে মুখ উঠিয়ে দেখে হায়া কাঁদছে। আশিয়ানের এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এতটা কাছে আসায় হায়া কিছুক্ষণের জন্য ঘুরে চলে গিয়েছিল, কিন্তু আশিয়ানের রচিত সেই তিক্ত অতীত হায়াকে কয়েক মুহূর্তের মধ্যে অনুভূতির জগৎ থেকে টেনে হিসড়ে বাস্তবে ফিরিয়ে আনে, মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় দিনটির কথা। এদিকে হায়ের এমন কান্নার কারণ আশিয়ানের বুঝতে বাকি থাকে না। নিমিষেই বুকের বাঁ পাশে চিনচিনিয়ে ব্যথা করে ওঠে তার। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে হায়ের উপর থেকে সরে আসে। আশিয়ান সরে যেতে হায়াও লাফ মেরে উঠে বসে, হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। কি করছিল সে? এমন এক লোকরে ডাকে সাড়া দিচ্ছিল যার কারণে তাকেও তার পরিবারকে বিনা দোষে অপমানিত হতে হয়েছিল সমাজের কাছে। হায়া না চাওয়া সত্ত্বেও তাকে মেনে নিতে হয়েছিল সে নিকৃষ্ট সব অপবাদ। কথাগুলো ভাবতে ভাবতেই তার আরও কান্না পায়, সেই সাথে নিজের প্রতি রাগও হয়।